আমার রশিদ নিয়ে কুলিকে বিদায় দিয়ে সুবোধ তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটে গেল। গিয়ে দেখল যেখানে সুনীতির গাড়ি ছিল সেটা আর সেখানে নেই। মুহূর্তের মধ্যে পৃথিবীখানা বিদ্যুৎ মণ্ডিত বলে মনে হলো, কিন্তু সুবোধ তৎক্ষণাৎ আত্মসংবরণ করে ভাবল এখানেই কোথাও হয়তো গাড়ি নিশ্চয় সরে গিয়ে দাঁড়িয়ে আছে। স্টেশনের অঙ্গনে তখনও বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান। সুবোধ প্রত্যেক গাড়ির কাছে গিয়ে উঁকি মেরে দেখতে লাগলো সেই গাড়ির নম্বরটা কেন দেখে রাখেনি, কেন এমন মূর্খতা করল, এই ভেবে নিজের বুদ্ধিটাকে অত্যন্ত ধিক্কার দিতে লাগলো সে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পত্নীহারা। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প পত্নীহারা। চুচুড়ার গঙ্গা তীরে একটা সুন্দর ত্রিতল অট্টালিকা। তার একটা সুসজ্জিত কক্ষে সেই ঘরের অধিষ্ঠাত্রী দেবী সপ্তদশ বর্ষীয়া যুবতী শ্রীমতী সুনীতিবালা বসে কবিতা পাঠ করছেন। তার মুখখানা অতি সুন্দর, চোখে এখনও বালিকা সুলভ চপলতা পূর্ণ মাত্রায় বিরাজ করছে। স্নান সমাপ্ত হয়েছে, চুল এখনো তার শুকোয়নি, তাই সেইগুলি খোলা অবস্থাতেই পিঠের কাপড়ের ওপর পড়ে আছে। জানালা দিয়ে গঙ্গার বায়ু এসে সেগুলি শুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বেলা ক্রমে বেড়ে উঠল, 9টা বেজে গেল। কাব্য আর সেই সুন্দরী পাঠিকার মন তেমন বেঁধে রাখতে পারল না। বাইরে থেকেই পদশব্দের আভাস মাত্র কানে আসতেই তিনি চমকিত হয়ে উঠতে লাগলেন। গঙ্গার ঘাটে বিস্তর স্নানার্থীর সমাগম হয়েছে। সুনীতি মাঝে মাঝে গবাক্ষ পথে তাদের প্রতিও দৃষ্টিপাত করতে লাগলেন। তার এই মানসিক চাঞ্চলতা শীঘ্রই দূর হল। একখানা দৈনিক সংবাদপত্র হাতে করে সহাস্য মুখে সুনীতির স্বামী প্রবেশ করলেন। সুনীতির স্বামীটি সম্পূর্ণভাবে সুনীতির উপযুক্ত। বিধাতা যজ্ঞকে যজ্ঞের সহিতই যোজনা করেছেন। এর অপেক্ষা সুবোধচন্দ্রের আর বেশি বর্ণনা নিষ্প্রয়োজন। কবিতা পুস্তকখানি পার্শ্বস্থ টেবিলের ওপর ফেলে রেখে সুনীতি জিজ্ঞাসা করল, অত হাসি কেন? সহ্য হয় না নাকি? না, কেন? তুমি বাইরে থেকে হাসতে হাসতে এসেছো, তা তো হবে না। আমার কাছে এসে আমাকে দেখে তুমি হাসবে। তুমি কি শুধু ঘরেই আছো? তুমি কি বাইরে নেই? সুনীতি হেসে বলল, আচ্ছা, পরাজয় স্বীকার করলাম। রাজন, তোমারই আমি অন্তরে বাহিরে। এখন ব্যাপারখানা কি বলো দেখি? দেখবে আবার শুনবে? চালাকি রাখো, কাগজে তোমার বইয়ের সুখ্যাতি বেরিয়েছে নাকি? আমার বউয়ের? তোমার কেতাবের গো মশাই, কেতাবের। তোমার ফুলহারে সুখ্যাতি করে কেউ কাগজে সমালোচনা করেছে বুঝি? যদি বলি তাই? তবে আমি রাগ করব। অপরাধ? আচ্ছা, পরাজয় স্বীকার করলাম। রাজন, তোমারই স্পর্শ করবে কেন? তবে তা নয়। তবে কি? আন্দাজ করো। সুনীতি তার সেই হাসি মাখা চোখ দুটো উল্টিয়ে 2-3 বার ঢোক গিলে শেষকালে বলল, বুঝেছি। কি বলো দেখি? দুষ্টামির হাসি হেসে সুনীতি বলল, বলবো কেন? না না না, তোমায় বলতেই হবে। সুনীতি চোখ ঘুরিয়ে বলল, ইস, হুকুম নাকি? নয়তো কি? বটে, জানো না আমি রানী আর তুমি প্রজা। তবে তোমার সখীদের ডাকো, আমায় ফুল পাশে বেঁধে ফেলুক, দুটো গান শুনে নি। সুনীতি রাগ করে বলল, রঙ্গ রাখো তো, কি হয়েছে বলো? তুমি কি আন্দাজ করেছো সেইটা আগে বলো। সে আমি বলবো না, তুমি বলো চাই না বলো। না, আমি তা শুনবো না, তোমায় বলতেই হবে। সুনীতি মুখখানি গম্ভীর করে বলল, না,
যদি না মেলে তবে তুমি ভারী হাসবে। হাসলামই বা, আমি যে ভারী অপ্রতিভ হয়ে যাব। হলেই বা। আমার চোখ যে ছলছল করবে। তোমার চোখে একটা ওষুধ দিয়ে সে ছলছল ভাব ভালো করে দেব। এই বলে সুবোধ স্নেহ ভরে প্রিয়তমার চোখ দুটিতে দুটি চুম্বন মুদ্রিত করল। সুনীতি বলল, এ কি, রোগ না হতেই ওষুধ? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুনীতি অল্প ইংরেজি জানত। সুনীতি বলল, ধন্যবাদ ডাক্তার মশাই। শুধু শুধু ধন্যবাদে ডাক্তার সন্তুষ্ট হয় না, ভিজিট চাই তো। বলে ডাক্তার মহাশয় রোগিণীর ওষ্ঠাধর থেকে ভিজিট আদায় করে নিল। তখন সুবোধ সুনীতির স্কন্ধে হস্তযুগল অর্পণ করে বলল, আন্দাজটা তুমি কি করেছো বলো দেখি সত্যি করে, আমার ভারী কৌতূহল হচ্ছে। বিলক্ষণ, নিজের কথা যা বলবার আছে তা বলবেন না, আবার আমায় খালি খালি জেরা করবেন। ভারী মজার লোক তো। তুমি বলো আর না বলো, আমি সে কথা বলছি না। সুবোধের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করতে সুনীতি সম্পূর্ণ কৃতকার্য হল। শেষে সুবোধ বলল, আচ্ছা আমি আগে বলি, কিন্তু তুমি বলবে বলো? বলবো। আমার শুনে শুনে যদি বলো যে আমিও তাই মনে করেছিলাম। আচ্ছা, আমি কাগজে লিখে রাখি, বলা হলে তুমি খুলে দেখো। সুনীতি হাসতে হাসতে একখানা কাগজে কয়েকটা কথা লিখল। লিখে বলল, বলো এইবার। আজ সন্ধেবেলা বহুকাল পরে আবার স্টারে চন্দ্রশেখর। অনেক দিন থেকে তোমার চন্দ্রশেখর অভিনয় দেখবার স্বাদ। আজ দুজনে যাই চলো। শুনে সুনীতি ভারী খুশি হলো। লিখিত কাগজখানি হাতে নিয়ে মাথা লুকিয়ে বলল, আচ্ছা, এতে কি লিখেছি এবার তুমি আন্দাজ করো। বাহ, সে কথা তো ছিল না। নাই বা ছিল, তবু বলো না। আমি যদি আন্দাজ করি তবে কি আন্দাজ করলাম সেটা ফের তোমায় আন্দাজ করে বলতে হবে কিন্তু। বেশ, আমিও তোমায় আবার সেটা আন্দাজ করাবো। তাহলে আন্দাজ করতে করতেই চিরটা জীবন কেটে যাক আর কি। আচ্ছা, তুমি আমায় যেরকম খুশি করেছো, তোমাকে আর কষ্ট দেওয়া উচিত নয়। এই দেখো। সুবোধ কাগজ খুলল। তাতে লেখা ছিল, হিজি বিজি কি লিখি, ছাই অর্থও কিছুই আন্দাজ করতে পারিতেছি না। তোমার মনে কৌতূহল সঞ্চার করিবার চেষ্টা করিতেছি মাত্র। পড়ে সুবোধ হেসে উঠল, বলল, তুমি ভারী দুষ্টু। কি সাজা দেবে? সাজা দেব? সাজা দিয়েছি, আসল কথা তো এখনো বলিনি। তোমাকে মেম সাজাবো। সে আবার কি কথা? না সত্যি, অনেক দিন থেকে আমার স্বাদ। মেমের পোশাকে তোমাকে কেমন দেখায় দেখব। তোমার জন্য একটা পোশাক এনে রেখেছি। থিয়েটারে যাব, দুজনে আলাদা আলাদা বসে দেখলে কি সুখ হয়? বক্স রিজার্ভ করে দুজনে একত্রে বসতে হবে। পোড়া বাঙালির পরিচ্ছদে তো সে হবার জো নেই, তাই দুজনে সাহেব মেম সেজে যাই চলো। সর্বনাশ, সে আমি পারবো না। হাজার লোকের সামনে কি করে আমি বেরোতে পারি? ছদ্মবেশে আর লজ্জা কি? যে তোমাকে দেখবে সে তো আর তোমাকে তুমি বলে চিনতে পারবে না। তোমাকে সকলে খাঁটি বিলিতি মেম মনে করবে। আমাকে বরং ট্যাশ ফিরিঙ্গির মতো দেখাবে। সাহেবেরা হিংসেতে ফেটে মরবে আর ভাববে বিধাতা বানরের গলায় দিল মতির হার। যাও তো, ভারী ঠাট্টা শিখেছে। তোমার আর পাগলামি করতে হবে না, সেসব হবে টবে না। অনেক মিনতি, অনেক সাধ্যসাধী, অনেক মান অভিমানের পর সুনীতি বলল, আচ্ছা, ঘরে পড়ে দেখি কেমন দেখায়, তারপরে বলবো। আহারাদির পর সুবোধ দুটো তরঙ্গ শয়নকক্ষে এনে রাখল। সেই দুটোর ভেতর সুনীতি এবং সুবোধের দুই স্যুট সাহেবী পরিচ্ছদ। সুনীতি বলল, তুমি আগে সাহেব সাজো। আমার সাহেবী বেশ তুমি কখনো দেখনি নাকি? না, তবু সাজো, দেখে আমার ভরসা হোক। সুবোধ সাহেব সাজল। এইবার সুনীতির পালা। সুনীতি অনেক মেম দেখেছিল বটে এবং মেম শিক্ষার্থীর কাছে কিছুদিন লেখাপড়াও শিখেছিল, কিন্তু কোথায় কি পড়তে হয় তা অত লক্ষ্য করেনি। যা হোক, তথাপি পাশের ঘরে গিয়ে আন্দাজি একরকম করে পড়ে আসলো।
যা কিছু ভুলচুক ছিল সুবোধও আন্দাজে সংশোধন করিয়ে দিল। সুনীতির শয্যা সম্পূর্ণ হলে সুবোধ সসম্ভ্রমে তাকে বলল, গুড মর্নিং মেম সাহেব। সুনীতি হেসে আকুল, সেও বলল, গুড মর্নিং সাহেব। তারপর দুজনে দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়ালো। সোনার হল করা ফ্রেমে আটা প্রশস্ত মুকুর ভিত্তিগাত্রে লম্বিত ছিল। তাতে সুনীতির প্রতিবিম্ব দেখে সুবোধ হা হা করে হেসে উঠল। সুনীতিও হি হি করে তার সঙ্গে যোগ দিল। মানুষকে যেমন ভূতে পায়, আজ সকালে তেমনি এই দুইটি প্রাণীকে যেন হাসিতে পেয়েছে। সুনীতি হেসে বলে উঠল, এ বেশে আমি বাইরে যেতে পারবো না, তুমি যাই বলো। ঝি চাকরেরাই বা কি মনে করবে? একটা কাজ করা যাবে, বাড়ি থেকে শাড়ি পরে বেরোবে, ট্রেপে পোশাক বদলে নিলেই হবে। একটা কামরা রিজার্ভ করে নেব এখন। সে পরামর্শ মন্দ নয়, কিন্তু আমার ভারী লজ্জা করছে। কাজ নেই আমার থিয়েটারে গিয়ে, যেমন আছি তেমনিই থাকি। সুবোধ স্ত্রীর চিবুক ধরে আদর করে বলল, আমার এতদিনের স্বাদ তুমি পূর্ণ করবে না? 2 ঘন্টা পর হুগলি স্টেশনে এসে সুনীতি এবং সুবোধ রিজার্ভ করা সেকেন্ড ক্লাস কক্ষে আরোহণ করল। গাড়ি ছেড়ে দিল। সুবোধ ঘর থেকেই সাহেবী পোশাক পরে এসেছিল। গাড়ি ছাড়া মাত্রই সুনীতিকে সে স্বহস্তে বিবি সাজিয়ে দিল। কেবল জুতোর লেস সুনীতি নিজে বাঁধল, সুবোধকে কিছুতেই বেঁধে দিতে দিল না। সেখানা প্যাসেঞ্জার গাড়ি, প্রত্যেক স্টেশনে থেমে থেমে চলছে। গাড়ি ছেড়ে দিলে সুনীতি স্বামীর পাশে এসে বাইরের দৃশ্য অবলোকন করে স্টেশনের নিকটবর্তী হলেই পালিয়ে ও কোণে বসে। সুবোধ কিছুতেই তাকে ধরে রাখতে পারে না। গাড়ির ছাদে যেখানে লণ্ঠনের গহ্বর, সেখানে চারিপাশে 4খানা আরশির টুকরো আটা আছে। সেখানে সুনীতি নিজের প্রতিবিম্ব দেখে আর সুবোধের পানে তাকিয়ে ফিক ফিক করে হেসে যাচ্ছে। একবার বলছে, খুব সংসাজালে। যা হোক, মা গো মা, এত তোমার আসে? যখন হাওড়ায় এসে গাড়ি থামল, তখন ঠিক সন্ধে হয়েছে। 8 ঘন্টার মধ্যে থিয়েটার আরম্ভ হবে। সুবোধ সুনীতির হাত ধরে চলল। একটা কুলি তোরঙ্গটা মাথায় নিয়ে অগ্রসর হল। সুবোধ সুনীতির পানে চায় আর হাসে। সুনীতির কপালে ঘাম, মুখ লাল হয়ে উঠেছে। ছেলেবেলায় সে এরকম জুতো পায়ে দেয়নি, তাহলে এই জুতো পায়ে দিয়ে সে চলবে কেমন করে? 2 পা 3 পা চলেই হোঁচট খেয়ে পড়বার উপক্রম করছে। সুবোধ গাড়ি ভাড়া করল। গাড়োয়ান জিজ্ঞাসা করল, কোথায় যেতে হবে? স্টার থিয়েটার, হাতিবাগান। সুনীতিকে গাড়িতে তুলে দিয়ে সুবোধ বাইরে দাঁড়িয়ে তাকে বলল, তোরঙ্গটা সঙ্গে নিয়ে গিয়ে আর কি হবে? থিয়েটারের বাইরের গাড়িতে পড়ে থাকবে, যদি কেউ উঠিয়ে নিয়ে যায়, কিংবা গাড়োয়ানটাও তো নিয়ে চম্পট দিতে পারে। ভেতরে ঢের জিনিস রয়েছে, স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আসি। সুনীতি সম্মতিসূচক ঘাড় নাড়ল। সুবোধ কুলিটাকে নিয়ে প্রস্থান করল। সুবোধকে চলে যেতে দেখে গাড়োয়ান হেঁকে জিজ্ঞাসা করল, কাহা জানা হোগা হুজুর? সুবোধ মুখ ফিরিয়ে বলল, হাতিবাগান, স্টার থিয়েটার। সুবোধ গিয়ে স্টেশন মাস্টারের সন্ধান করল, কিন্তু স্টেশন মাস্টার নেই। কিছুক্ষণ অপেক্ষা করতেই স্টেশন মাস্টার আসলো। সে বলল, প্যাসেঞ্জারের জিনিসপত্র আমি রাখি না, হেড পার্সেল ক্লার্কের কাছে যান, 4 আনা ফি লাগবে, রসিদও পাবেন। সুতরাং সুবোধ হেড পার্সেল ক্লার্কের সন্ধানে চলল। অনেক কষ্টে তবে তাকে আবিষ্কার করতে সমর্থ হলো। তিনি একটা বাঙালি বাবু। চোখ দেখলে মনে হয় বিলক্ষণ আফিমের সেবন করা তার অভ্যেস। অত্যন্ত ধীরভাবে সে ব্যক্তি সুবোধের প্রস্তাব শুনল। শেষে বলল, 4 আনা লাগবে। এই বলে রশিদের বই বার করল। পেন্সিলটা খুঁজতে কিছুক্ষণ সময় গেল। পেন্সিল বই মিলল, তবে কার্বন কাগজ আর পাওয়া যায় না। এদেরাজ সেদেরাজ, এ আলমারি সে আলমারি, এ বই সে বই অনুসন্ধানের পরও
যখন কার্বন কাগজ পাওয়া গেল না তখন সুবোধ বলল, মশাই আমার সময় নেই, না হয় হাতেই লিখে দেন না। সুবোধের অঙ্গে ইংরেজি বেশ ছিল, সুতরাং অনুরোধটা উপেক্ষিত হলো না। রসিদ নিয়ে কুলিকে বিদায় দিয়ে সুবোধ তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটে গেল। গিয়ে দেখল যেখানে সুনীতির গাড়ি ছিল সেটা আর সেখানে নেই। মুহূর্তের মধ্যে পৃথিবীখানা বিদ্যুৎমণ্ডিত বলে মনে হলো, কিন্তু সুবোধ তৎক্ষণাৎ আত্মসংবরণ করে ভাবল, এখানেই কোথাও হয়তো গাড়ি নিশ্চয় সরে গিয়ে দাঁড়িয়ে আছে। স্টেশনের অঙ্গনে তখনও বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান। সুবোধ প্রত্যেক গাড়ির কাছে গিয়ে উঁকি মেরে দেখতে লাগলো। সেই গাড়ির নম্বরটা কেন দেখে রাখেনি, কেন এমন মূর্খতা করল, এই ভেবে নিজের বুদ্ধিটাকে অত্যন্ত ধিক্কার দিতে লাগলো সে। কিন্তু অনুশোচনার সময় নেই। ক্রমে অন্ধকার বাড়ছে, একে একে গাড়িগুলিও বাইরে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ একটা কথা সুবোধের মনে হলো। যখন গাড়োয়ান জিজ্ঞাসা করেছিল কোথায় যেতে হবে, তখন সে বলেছিল স্টার থিয়েটার। গাড়োয়ান সুনীতিকে নিয়ে যদি স্টার থিয়েটারে গিয়ে উপস্থিত হয়ে থাকে? এই কথাটা মনে হওয়া মাত্রই সুবোধ একখানা গাড়ি ভাড়া করে স্টার থিয়েটারে ছুটল। গাড়িতে বসে ভাবতে লাগলো, নিশ্চয়ই তাই হয়েছে। সে যখন কুলি সঙ্গে করে স্টেশন মাস্টারের কাছে ব্যাগ রাখতে গেল, তখন গাড়োয়ানকে অপেক্ষা করতে বলে যায়নি। মেম সাহেবরা একাকীও ভ্রমণ করে থাকেন। গাড়োয়ান কোনো সংশয় না করেই আপন মনে হাঁকিয়ে গিয়েছে আর কি। সুনীতি কি আর মুখ বাড়িয়ে চিৎকার করবে? তাকে নিষেধ করতে পারবে? এই ঘটনায় সে ভয়ে বিস্ময়ে ভেবা গঙ্গারাম হয়ে গাড়ির ভেতরে বসে কাঁপছে, কিংবা হয়তো কাঁদছে, নয়তো মূর্ছা গিয়েছে। স্টার থিয়েটারের সম্মুখে গাড়ি পৌঁছল। মহা সমারোহে চন্দ্রশেখর অভিনয় আরম্ভ হয়েছে। জনতা অত্যন্ত অধিক। বহু লোক স্থানাভাবে টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে। সুবোধ লাফ দিয়ে গাড়ি থেকে অবতরণ করল। দণ্ডায়মান সমস্ত গাড়িগুলি একে একে অনুসন্ধান করল, কোনোখানে সুনীতিকে দেখতে পেল না। তার মাথা ঘুরতে লাগল, বুদ্ধিশুদ্ধি লোপ হওয়ার উপক্রম হলো। ফিরবার সময় প্রত্যেক গাড়ির গাড়োয়ানকে সে জিজ্ঞাসা করল, তুম কই মেম সাহেবকে দেখা? সব জায়গা থেকেই উত্তর এলো না। একজন বলল, হ্যাঁ হুজুর, লায়া। সুবোধের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মনে হলো এইবার যেন অকুল সমুদ্রে সে কুল পেয়েছে। ঘোড়া দুটো দেখল, গাড়োয়ানের পানে চাইল, ঠিক যেন সেই ঘোড়া এবং সেই গাড়োয়ান বলেই মনে হলো। এক মুহূর্তের মধ্যে এই সমস্ত ঘটে গেল। দ্বিতীয় মুহূর্তেই সুবোধ গাড়োয়ানকে জিজ্ঞাসা করল, কাহা সে লায়া? হাওড়া স্টেশন সে। हाँ हुजूर, हावड़ा स्टेशन से ही लाया। हमको देखा था। কোচ বাক্সে বসে মুখ ঝাঁকিয়ে সেই অল্পালোকে গাড়োয়ান সুবোধের মুখ নিরীক্ষণ করল। ভেবে চিনতে বলল, हाँ हुजूर, आपको माफिक एक ठो साहेब को देखा तो था। সুবোধ তখন অত্যন্ত আগ্রহের সঙ্গে বলল, মেম সাহেব কিধর গয়া? मेम साहेब भीतर में तमाशा देख रही होगी। শুনে সুবোধ ভারী নিরাশ হলো। ভাবল, তবে এ তো সুনীতি নয়। সুনীতি হলে সে কখনোই গাড়ি ত্যাগ করে টিকিট কিনে থিয়েটারের ভেতর প্রবেশ করতো না। তা একান্তই অসম্ভব। তথাপি ভাবল, একবার দেখা যাক। ভিড় ঠেলে ফটক পার হয়ে সুবোধ থিয়েটারের অঙ্গনের ভেতর প্রবেশ করল। যে লোক টিকিট বিক্রি করে তাকে জিজ্ঞাসা করল, ইংরেজ বেশধারিণী কোনো বঙ্গ মহিলার টিকিট ক্রয় করেছিলেন কি? সেই ব্যক্তির নাম ভবচরণ। বলল, মহাশয়, কত লোক টিকিট নিয়েছে। এই ভিড়ে কি কারোর মুখের দিকে চেয়ে দেখার অবসর পেয়েছি? তবে মনে হচ্ছে যেন একজন নিয়েছেন। সুবোধ লোকটার হাতে একখানা নোট দিয়ে বলল, মশাই একবার বাইরে আসুন। ভবচরণ সসম্ভ্রমে বাইরে বেরিয়ে আসলো। ঔৎসুক্যের সঙ্গে বলল, কি মহাশয়? আমায় একটু সাহায্য করতে হবে।
আপনাদের কোনো লোক দিয়ে একবার সেই মহিলাটিকে সংবাদ দিতে হবে। যদি আমার কাজ সফল হয় তবে আর একখানা নোট দেব। ভবচরণ হেসে বলল, তা মহাশয় নিশ্চয়ই করব। একজন ভদ্রলোকের যদি উপকার করতে পারি তবে না করব কেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। বলে ভবচরণ একটা অভূতপূর্ব রকম আচরণ করল। একটা গোলযোগের ব্যাপার সন্দেহ করে থিয়েটারের কোনো ঝিকে ডেকে তার সারার উপর সুবোধের বার্তা না পাঠিয়ে ইহা নির্বিবাদে হাসিল করা কোনো ঝির কর্ম নয় মনে করে সে পশ্চাৎ দিক দিয়ে থিয়েটারের সাজঘরে উপস্থিত হলো। তার পরিচিতা রোহিণী নামী একজন বেগমের পরিচ্ছদ পরে চেয়ারে বসে তামাক খাচ্ছে। তাকে গিয়ে চুপি চুপি বলল, একটা কাজ করবে? কি? ভবচরণ সংক্ষেপে ব্যাপারখানা রোহিণীকে বুঝিয়ে দিল। রোহিণী বলল, কি দেবে? একটা 4 ক্রাউন হুইস্কি। আরে রাম, গলা জলে। গ্রিন শিল। আচ্ছা ভাই, এসো তবে। বেগমের পরিচ্ছেদ পরিত্যাগ না করে বাইরে যাওয়া চলে না, অথচ ছাড়লে আবার পড়তে অনেক কষ্ট এবং সময় নষ্ট হবে। সুতরাং রোহিণী একখানা বিলেতি শালে আপাত মস্তক ঢেকে চটি জুতা পায়ে দিয়ে ভবচরণের পশ্চাৎ পশ্চাৎ চলল। ভবচরণ সুবোধ বাবুকে দেখেই বলল, এরই কথা বলছিলাম। সুবোধ কার্ড কেস থেকে নিজের একখানা কার্ড বার করে রোহিণীর হাতে দিয়ে বলল, যদি কোনো ইংরেজ বেশধারিণী বঙ্গ মহিলাকে ভিতরে দেখেন তবে এই কার্ড দেখিয়ে অনুগ্রহ করে তাকে ডেকে আনবেন। রোহিণী সুবোধের পানে চেয়ে একটু মুচকি হাসি হাসল। কার্ডখানি নিয়ে হেলে দুলে সিঁড়ি ভেঙে উপরে উঠল। সুবোধ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট পরে রোহিণী কার্ডখানি হাতে করে নেমে এসে বলল, ভিতরে ইংরেজ বেশধারিণী আপনার কোনো মহিলা নেই। একজন আছেন, কিন্তু তিনি আপনার আত্মীয়তা অস্বীকার করলেন। সুবোধ কোনো কথা না বলে ম্লান মুখে সেই স্থান পরিত্যাগ করল। রোহিণী তার সঙ্গীকে বলল, আজ ভালো বিপদে ফেলেছিলে ভাই। একটা গ্রিন শিলের লোভে প্রাণটা গিয়েছিল আর কি। খুঁজে খুঁজে ইংরেজ বেশধারিণী মহিলার কাছে উপস্থিত হয়ে বললাম, আপনার স্বামী বাইরে অপেক্ষা করছেন, শীঘ্র আসুন বলে কার্ডও দেখালাম। মাগি কার্ডখানা ছুঁড়ে আমার গায়ে ফেলে দিলে। চোটে লাল একবারে, আমাকেই মারে আর কি। তুমি কোন সাহসে বললে তোমার স্বামী বাইরে অপেক্ষা করছেন? স্বামী কি অন্য কেউ কি করে জানলে? নিশ্চয়ই স্বামী। দেখছো না, লোকটা মণিহারা ফণি হয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা বলা অলোকপ্রাপ্ত লোক। স্ত্রীটি হারিয়ে বসে আছেন। অমৃত বোসকে বলবো এখন, বাড়ি একটা মজার নতুন প্রহসন হবে। সুবোধ অঙ্গনের বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, এমন বিপদে সে এই জন্মে আর কখনো পড়েনি। একবার মনে হতে লাগলো, এ সকল কি সত্যি নাকি নাকি স্বপ্ন দেখছে। যদি এটা স্বপ্ন হয়ে যায়, যদি ঘুম ভেঙে উঠে দেখে যে এসব কিছুই নয়, সুনীতি তার পাশে শুয়ে ঘুমোচ্ছে, তাহলে যে কি সুখ হয়, কি আনন্দ হয়। সুবোধের 2টি চোখ জলপূর্ণ হলো। মনে মনে বলল, সুনীতি, সুনীতি, কোথায় তুমি? কি অবস্থায় রয়েছ? কোনো দস্যু হস্তে কি মহাবিপদে তুমি পতিত হয়েছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সুনীতির সেই লজ্জারক্তিম মুখখানি কেবলই সুবোধের মনে পড়তে লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, হায় হায়, আমিই তোমার সর্বনাশ করলাম। কিন্তু এমনভাবে কালক্ষেপ করে কি ফল হবে? সুবোধ মনে করল, আর একবার হাওড়ায় গিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। যদি সে গাড়িখানা এতক্ষণে ফিরে এসে থাকে। যে গাড়ি সুবোধ হাওড়া থেকে ভাড়া করে এসেছিল তা এতক্ষণ অপেক্ষা করছিল। সুবোধ তাতে আরোহণ করে হাওড়ার দিকে যেতে বলল। স্টেশনে পৌঁছে সুবোধ দেখল অঙ্গন বহু শকটে পূর্ণ। হতবুদ্ধির মতো সকল গাড়িগুলির কাছে একবার দাঁড়ালো। কেমন করে সে গাড়ি চিনে বার করবে? ডাক গাড়ি ছেড়ে গেল। সুবোধ একটা মতলব স্থির করেছে। স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলল,
মশাই, আপনার সমস্ত কুলিকে যদি দয়া করে একত্র করেন তবে তবে আমি খুব উপকৃত হব। বিকালের ট্রেনে যে ব্যক্তি আমার তোরঙ্গ নামিয়েছিলেন তাকে আমার বিশেষ প্রয়োজন। স্টেশন মাস্টার গম্ভীর মূর্তি ধারণ করে বললেন, আরে মশাই, জিআর পুলিশকে আবেদন করুন। চলল সুবোধ রেলওয়ে পুলিশের দারোগার সন্ধানে। দারোগা সাহেব মুসলমান, চারপায়া পেতে নিদ্রার আয়োজন করছিলেন। তার সমীপে সুবোধ উপস্থিত হয়ে নিজের আবেদন জানাল। প্রথমে তো দারোগা সাহেব কথা কানেই তোলেন না। অবস্থা বুঝে প্রাণের দায়ে সুবোধ তাকে কিঞ্চিত দক্ষিণাস্ত করল। তখন দারোগা সাহেব সতেজে উঠে বসলেন। রাইটার কনস্টেবলকে হুকুম দিলেন, বোলাও সব সালা কুলি লোগো। পুলিশের হাঁকডাকে স্টেশন প্রকম্পিত হয়ে উঠল। দলে দলে বহু কুলি এসে সুবোধের সম্মুখে দাঁড়াল। ক্রমে যে ব্যক্তি সুবোধের তোরঙ্গ নামিয়েছিল সে উপস্থিত হলো। সুবোধ তাকে চিনল, জিজ্ঞাসা করল, বিকেলে ট্রেনে নেমে যে গাড়ি আমি ভাড়া করেছিলাম সে গাড়ির গাড়োয়ানকে তুমি চেনো? আগে চিনি বই কি হুজুর, তার নাম রহিম বক্স। রহিম বক্সের আড্ডা কোথায় জানো? আগে জোড়া শাখো। সেখানে আমাকে নিয়ে যেতে পারো? ভালো করে বকশিস দেব। বকশিসের নাম শুনে সে অত্যন্ত উল্লসিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন না হুজুর, এখনই যাইতেছি। কুলি সুবোধের সঙ্গে চলল। পুলিশের সেই রাইটার কনস্টেবল অর্থাৎ মুন্সিজি সুবোধের সম্মুখে দাঁড়িয়ে তার মুখের পানে সহসা কটাক্ষপাত করে বলল, বাবু সাহেব। কি বকশিস? বাবুজি, আমি চাপরাশি না দারোয়ান যে বকশিস দিবেন? তবে পান খাবার জন্য যদি কিছু দেন তো আলবাত নিতে পারি। সুবোধ মনে মনে বলল, বাধিত করতে পারো। সুবোধের মন তখন অত্যন্ত উদ্ভ্রান্ত। টাকার প্রতি মায়া মমতা সম্পূর্ণভাবে তিরোহিত হয়েছিল। ঠন করে একটা টাকা ফেলে দিল। কুলিকে সঙ্গে নিয়ে গাড়ি করে সুবোধ জোড়াসাঁকোর এক অন্ধকার গলিতে উপস্থিত হলো। পথে বারবার শঙ্কা করতে করতে আসছিল হয়তো গাড়োয়ানের দেখা পাওয়া যাবে না, কিন্তু সে আশঙ্কা অমূলক হলো। গাড়ি আছে, গাড়োয়ান পাশে খাটিয়ায় শুয়ে ঘুমাচ্ছে। কুলি তাকে জাগিয়ে বলল, রহিম, ও রহিম, ওঠ ওঠ। রহিম ঘুমের ঘোরে বলল, আমি আর মারা যাব না, তাও মেরে নিয়েছি। শুনে সুবোধের মনটা ছনাৎ করে উঠল। ভাবল, কি অমঙ্গলের কথাই শুনবে না জানি। কুলি তাকে জবাব দিল, আরে ওঠ, ভাড়া যেতে হবে না, শীঘ্রই ওঠ। রহিম কোনো মতে উঠল। মুখে ভয়ানক মদের গন্ধ। বিড়বিড় করে কি যেন বকতে লাগলো, তা কিছুই বোঝা গেল না। বকতে বকতে আবার ধপাস করে খাটিয়ায় বসে পড়ল। কুলি তখন গাড়ির জ্বলন্ত লণ্ঠনটা খুলে এনে সুবোধের মুখে আলো ধরল। জিজ্ঞাসা করল, এই যে, একে চিনতে পারিস? সুবোধকে দেখা মাত্র গাড়োয়ান উঠে দাঁড়ালো। হাত দুটি জোর করে অত্যন্ত করুণ স্বরে বলল, হুজুর, হুজুর, আপনার মেম সাহেব আজ আমাকে 10 টাকা বকশিস দিয়েছেন। সুবোধ যেন হাতে স্বর্গ পেল। জিজ্ঞাসা করল, আমার মেম সাহেবকে কোথায় রেখে এসেছিস? গাড়োয়ানের মাথা ঠিক ছিল না। একে মদের প্রভাব, তার ওপর একদমে 10 টাকা লাভ করেছে। কিছুক্ষণ ভাবল, ভেবে পর মুহূর্তেই করুণ স্বরে বলল, হুজুর, ভবানী কোন জায়গায়? চক্রবেড়িয়া। সুবোধের দেহে প্রাণ আসলো। ভবানীপুরে চক্রবেড়িয়ায় সুবোধের ভাইরা ভাই অবিনাশ চন্দ্রের বাড়ি। সুনীতি নিশ্চয়ই সেখানে গিয়েছে। আর কোনো ভাবনা নেই। তবুও সুবোধ জিজ্ঞাসা করল, কত নম্বর? নম্বর
নম্বরটা আমার মনে নেই হুজুর। বারংবার এই কথা বলতে বলতে লোকটা হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার কান্না দেখে সুবোধ অত্যন্ত বিস্মিত হলো। কুলিকে জিজ্ঞাসা করলো, আরে কাঁদছে কেন? রহিম কাঁদতে কাঁদতে বলল, বেশি দারু পেলেই আমার কান্না পায়। মনে হয় যেন আমার বিবি মারা গেছে। শুনে সুবোধ মনে মনে হাসল। বিবির বিরহে মানুষের অন্তরে যে কী ভাব উপস্থিত হয় তা সে এতক্ষণে হৃদয়ঙ্গম করতে পেরেছিল। সুবোধ পকেট থেকে একখানা 10 টাকার নোট বার করে বলল, তোমরা দুজনেই এই 5 টাকা করে বকশিস নাও। পর মুহূর্তেই সুবোধের গাড়িটা ভবানীপুরের অভিমুখে বইতে লাগল। রাত্রি তখন 11টা। শীতল নৈশ বায়ু তার ললাটের ঘাম শুকিয়ে দিল। সুবোধ মনে এক প্রকার অভূতপূর্ব লঘুতা অনুভব করল। চক্রবেড়িয়া রোডে অবিনাশচন্দ্রের বাড়ির সম্মুখে সুবোধের গাড়ি দাঁড়ালো। তাড়াতাড়ি গাড়োয়ানকে বিদায় করে মুক্ত দুয়ারে বাড়ির ভেতর প্রবেশ করল। একেবারে অবিনাশচন্দ্রের শয়নকক্ষে গিয়ে উপস্থিত হল। কেরোসিনের ল্যাম্প মিটমিট করে জ্বলছে। অবিনাশচন্দ্র বিছানায় আড় হয়ে শুয়ে। তাকে দেখা মাত্র সুবোধ রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করল, সুনীতি? অবিনাশচন্দ্র হাই তুলে বললেন, সুনীতি কি? আরে সুনীতি এসেছে। অবিনাশচন্দ্র আবার হাই তুলে ধীরে ধীরে বললেন, কোথা থেকে নেশা করে এলে? ই ভুলভাল বকছো? সুবোধ হতাশ হয়ে নিকটস্থ চেয়ারে বসে পড়ল। এই সময় তার শ্যালিকা সুমতি প্রবেশ করলেন। সুবোধকে দেখা মাত্রই হা হা করে হেসে জিজ্ঞাসা করলেন, কি কথা সাহেব, চন্দ্রশেখর অভিনয়টা কেমন দেখলে? অবিনাশচন্দ্র স্ত্রীকে ভৎসনা করলেন, আচ্ছা পাগল, পেটে 1 মিনিট কথা থাকে না। আমি ভায়াকে একটু চমকে নিচ্ছিলাম। হ্যাঁ। সুবোধ বলল, খুব লোক, যা হোক, এসব বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করে। মহা হাসি পড়ে গেল। সুমতি এবং অবিনাশচন্দ্র উভয়ে মিলে সুনীতির দুর্গতির ইতিহাসটা বিবৃত করলেন। সুবোধ কুলির সঙ্গে স্টেশন মাস্টারের সন্ধানে প্রস্থান করলেই গাড়োয়ান গাড়ি হাঁকিয়ে একেবারে স্টার থিয়েটারে হাজির। গাড়িও ছুটল, সুনীতিও কান্না আরম্ভ করে দিল। থিয়েটারের সম্মুখে গাড়ি দাঁড় করিয়ে গাড়োয়ান এসে গাড়ির দরজা খুলে দিল। গাড়োয়ানকে দেখা মাত্র সাহসে ভর করে সুনীতি থামল, বলল, চলো, আবার স্টেশনে চলো। আমার স্বামীকে ফেলে আসলে কেন? গাড়োয়ান আবার হাওড়া স্টেশনে যায়। অনেক খুঁজে সুবোধকে পেল না। তখন কি ভাগ্যিস সুনীতির বুদ্ধি জোগাল। এখানকার ঠিকানা বলে দিল। 10 টাকা বকশিস কবুল করল। অবিনাশচন্দ্র তাকে দেখে চিনতেই পারেনি। শেষকালে সুমতি উপসংহার করলেন, সে বেশ, আর সে অবস্থা দেখে হাসবো কি কাঁদবো ঠিকই করতে পারিনি। যদি থিয়েটারের বক্সে নিয়ে যাবারই স্বাদ, তবে এমন কিম্বুতকি মাখা না সাজিয়ে পুজোর সময় শখ করে যে নতুন পোশাক তৈরি করিয়েছ তাই পরলেই তো হতো। সেও শাড়ি হোক, কিন্তু একালের ছাঁচের। কত সুন্দর! যেসব মেয়েরাই বাইরে বেরোন তারা ওইভাবেই পরেন। তারা তো আর গাউন পরতে জানে না। ওই বুদ্ধিটুকু তোমার ঘটে জোটেনি? সুবোধ মহা অপ্রতিভ হয়ে বলল, তাই তো। বৃত্তান্ত শেষ করে সুমতি সুবোধকে ডাকল। এখন এসো সাহেব মশাই, তোমার বিবির সঙ্গে দেখা করবে, এসো। সে তো এসে অবধি জল গেলাসটি অবধি খায়নি, কেঁদে কেঁদে মরেছে। এই এতক্ষণে ঘুমিয়ে পড়লো, তাকে ওঠাইকে চলো। তোমার অবস্থাটা কি হয়েছিল বলবে, এসো।